শিক্ষার্থীরা, আশা করি সকলে সুস্থ আছো। আমরা আবারও অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি আরো একটি নতুন ক্লাস নিয়ে। এ সময়ে এই অনলাইন ক্লাসটি হচ্ছে আমাদের কাছে সর্বোত্তম একটি মাধ্যম তোমাদের সাথে আমাদের এই ক্লাস সম্পর্কে আলোচনা করার। তো সবাইকে ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আমরা চলে যাই ক্লাসে। তোমাদের সাথে আছি আমি রাশিদা জেসমিন, সহকারী অধ্যাপক প্রাণিবিজ্ঞান। আজকে আমরা পড়ব প্রাণিবিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারটি থেকে আজকে আমরা যে বিষয়গুলি পড়ব সে বিষয়গুলি হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এবং প্রাণী জগতের প্রধান পর্বসমূহ থেকে একটি পর্ব, প্রথম পর্ব ফাইলাম 1 পরিফেরা। গত ক্লাসে আমরা পড়েছি প্রাণী বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্যের শ্রেণীবিভাগ এবং শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আশা করি তোমরাও সেগুলি বাসায় পড়েছো এবং বুঝতে পেরেছো। যেহেতু আমি কমেন্ট বক্সে কোনো কমেন্ট পাইনি, সুতরাং আমি ধরে নিলাম তোমরা বিষয়গুলি সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকে প্রথম আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতি। শ্রেণীবিন্যাস একটি সুসংঘবদ্ধ বিজ্ঞান। এই শ্রেণীবিন্যাস করার জন্য অনেকগুলি খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে হয়। সে বিষয়গুলি কি? শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ, ট্যাক্সোনমিক ক্যারেক্টার, শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন, ক্যাটেগরিকরণ বা র্যাঙ্কিং, নামকরণ বা নমেনক্লেচার এবং সংরক্ষণ। এই 5টি বিষয়ের উপর ভিত্তি করেই শ্রেণীবিন্যাসের নীতিমালা তৈরি করা হয়েছে। তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ, ট্যাক্সোনমিক ক্যারেক্টার। এই বিষয়টি কি? একটি ট্যাক্সন সদস্যের যে বৈশিষ্ট্য অন্য একটি ট্যাক্সন থেকে তাকে পৃথক করতে পারে অথবা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে ওই ট্যাক্সনের শ্রেণীগত বৈশিষ্ট্য। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বলতে ট্যাক্সন সদস্যদের অঙ্গসংস্থানিক, রাসায়নিক, শারীরবৃত্তিক, জিনগত, জননগত বা বাস্তুসংস্থানিক বৈশিষ্ট্যকে বোঝায়। আর শ্রেণীবিন্যাসের সময় প্রত্যেক ধাপে অন্তর্ভুক্ত ট্যাক্সনের শনাক্তকারী শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যাবলীর উল্লেখ করতে হয়। তো এবারে আমরা আসি কি শনাক্তকরণে। শনাক্তকরণ কি? একটি শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যের আলোকে পর্যবেক্ষণে থাকা কোনো ট্যাক্সন সদস্য আমাদের পূর্ব পরিচিত হতেও পারে, আবার অপরিচিতও হতে পারে। তো এই সুনির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করে এই সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর প্রকাশিত বর্ণনার সাথে তুলনামূলক আলোচনার সাপেক্ষে পরবর্তী যে স্টেপ ক্যাটেগরিকরণ, সেই ক্যাটেগরিকরণটা করা হয়ে থাকে। তাহলে প্রথমে একটা প্রাণী, যাদের প্রাণী হোক বা উদ্ভিদ হোক, এদের যখন আমরা শ্রেণীবিন্যাস করব তখন প্রথমে তাদের কিছু শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ করতে হবে। এবার তাদেরকে শনাক্তকরণ করতে হবে। এরপরে তাদেরকে ক্যাটেগরিকরণ করতে হবে বা র্যাঙ্কিং করতে হবে। ক্যাটেগরিকরণটা কি? এটা হচ্ছে ধাপ। শ্রেণীবিন্যাস করণে আমরা যেই ধাপগুলি অনুসরণ করি সেগুলি হচ্ছে যেমন পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই বিষয়গুলি হচ্ছে বিভিন্ন ধাপ।
পরবর্তীতে আমরা একটু ডিটেলসে যাই। এখানে দেখো রাজ্য, প্রত্যেকটা প্রাণী একটা রাজ্যের অধীনে পড়ে, তাই না? বা অনেক প্রাণী বা যত প্রাণী আছে তারা সবাই একটি রাজ্যের অধীনে। এখন এই রাজ্যের অধীনে আবার কিছু পর্ব থাকে বা ফাইলাম থাকে, তার অধীনে কিছু শ্রেণী থাকে, ক্লাস থাকে, এর অধীনে কিছু বর্গ বা অর্ডার থাকে, তার অধীনে কিছু গোত্র থাকে বা ফ্যামিলি থাকে, এই ফ্যামিলির অধীনে আবার কিছু গণ বা জেনাস থাকে, জেনাসের অধীনে থাকে আবার কিছু প্রজাতি। তাহলে এই যে বিষয়গুলি, এই যে বিভিন্ন ধাপে এদেরকে ভাগ করা হলো, এটাই হচ্ছে ক্যাটেগরিকরণ। এখানে ট্যাক্সন একটি বিষয়। ট্যাক্সন কি, এটা একটা কোশ্চেন হয়। ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, শ্রেণীবিন্যাসে ব্যবহৃত প্রতিটি ক্যাটেগরিভুক্ত প্রাণীর জনগোষ্ঠী বা জনগোষ্ঠী বর্গকে এক একটি ট্যাক্সন বলে। এই অভিন্ন বৈশিষ্ট্যাবলী বহনকারী প্রাণীগুলো বা ট্যাক্সনকে এক একটি শ্রেণীবদ্ধগত ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করা হয়। শ্রেণীবিন্যাসের যে আবশ্যিক ধাপ, এই ধাপ কয়টি? 7টি। এখানে আমরা লিখেছি রাজ্য বা কিংডম, পর্ব বা ফাইলাম, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, গণ বা জেনাস, প্রজাতি বা স্পিসিস। এখন দেখো, একটি রাজ্যের অধীনে, একটি কিংডমের অধীনে অনেকগুলো ফাইলাম থাকতে পারে, একটি ফাইলামের অধীনে অনেকগুলো ক্লাস থাকতে পারে, একটি ক্লাসের অধীনে অনেকগুলো অর্ডার থাকতে পারে, একটি অর্ডারের অধীনে অনেকগুলো ফ্যামিলি থাকতে পারে, একটি ফ্যামিলির অধীনে অনেকগুলো জেনাস থাকতে পারে, একটি জেনাসের অধীনে অনেকগুলি স্পিসিস থাকতে পারে। তো এই যে ধাপগুলি, এই ধাপগুলি কিন্তু ক্যাটেগরিকরণ বা র্যাঙ্কিং এর একটি পদ্ধতি। এভাবে এদেরকে ধাপে ধাপে বিভক্ত করা। তো এই যে 7টি মূল ধারা, যখন প্রাণীদের মধ্যে অনেক বেশি বৈশিষ্ট্যের সমাহার হয় এবং অনেক বেশি প্রাণী আবিষ্কৃত হয়, এবং এক্ষেত্রে শুধু আমরা প্রাণী বলবো না, অনেক বেশি জীব আবিষ্কৃত হয়, তখন এই ধাপগুলির মাঝে মাঝে আবার কিছু ধাপ যুক্ত করা হয়। সেগুলি কি? যেমন ফাইলামের আগে যদি কোনো ধাপ যুক্ত করতে হয় সেটা সুপার ফাইলাম হতে পারে, ফাইলামের পরে যদি কোনো ধাপ যুক্ত করতে হয় সেটা সাব ফাইলাম হতে পারে। অনুরূপভাবে সুপার ক্লাস, সাব ক্লাস, সুপার অর্ডার, সাব অর্ডার, সুপার ফ্যামিলি, সাব ফ্যামিলি, এরকম আমরা ভাগ করতে পারি। তবে এগুলি কি, এগুলি অত বেশি গুরুত্বপূর্ণ নয় বা এগুলি আবশ্যিক ধাপ নয়। আবশ্যিক ধাপ হচ্ছে কয়টি? 7টি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। তো এই হিসাবে এখন দেখো যে প্রজাতি, প্রজাতি কি? এটি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক। প্রজাতি আমরা কাদেরকে বলবো? যে প্রাকৃতিক পরিবেশে কোনো জীবগোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয়, কিন্তু অন্য কোনো গোষ্ঠীর সাথে প্রজননগতভাবে বিচ্ছিন্ন বা আলাদা থাকে, তখন ওই ধরনের জীবগোষ্ঠীকে বলা হয় প্রজাতি। আর প্রজাতি কি? শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক হচ্ছে প্রজাতি। যেমন আমরা ধরি যে পৃথিবীর সকল মানুষ একটি প্রজাতির অধীনে, সকল বানর, সকল ব্যাঙ, সকল আম, সকল কাঁঠাল। এবার আমরা যদি গণের সংজ্ঞায় আসি, তাহলে আমরা বলবো যে একটি গণের অধীনে কতগুলি প্রজাতি থাকে বা কতগুলি প্রজাতির সমন্বয়ে একটি গণ গঠিত হয়। এক বা একাধিক গণ মিলে গঠিত হয় একটি গোত্র, এক বা একাধিক গোত্র মিলে গঠিত হয় একটি বর্গ বা অর্ডার, এক বা একাধিক অর্ডার বা বর্গ মিলে গঠিত হয় একটি শ্রেণী বা ক্লাস, এক বা একাধিক শ্রেণী বা ক্লাস মিলে গঠিত হয় একটি পর্ব বা ফাইলাম, এবং এক বা একাধিক পর্ব বা ফাইলাম মিলে গঠিত হয় একটি কিংডম বা রাজ্য। তাহলে আমরা ক্যাটেগরিকরণ বা র্যাঙ্কিং সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। এবারে আমরা আসি একটি প্রাণীর ক্লাসিফিকেশন বা একটা প্রাণীর ক্যাটেগরিকরণ আমরা এখানে দেখব।
আমরা মানুষের ক্যাটেগরিকরণটা দেখি। মানুষের রাজ্য কি? অবশ্যই অ্যানিমালিয়া। এর ফাইলাম কর্ডাটা। এখানে আবার আরেকটি ধাপ এসেছে, সেটি হচ্ছে কি সাবফাইলাম। একটু আগে তোমাদের আমি বলেছি যখন ভেরিয়েশন বেশি হয়ে যায় তো সেই সকল ক্ষেত্রে দেখা যায় সাব এবং সুপার এই দুটি বিষয় আসে। এই দুটি ধাপ আমরা সুপার হলে আগে আর সাব হলে পরে এই দুটি ধাপকে আমরা ইউজ করি। তো এখানে কর্ডাটা পর্বের মধ্যে অনেক বেশি ভেরিয়েশন থাকার কারণেই এখানে আবার উপপর্ব বা সাব ফাইলাম এসেছে। তো মানুষের উপপর্ব কি? ভার্টিব্রাটা। এরপরে আসো মানুষের ক্লাস ম্যামালিয়া, অর্ডার প্রাইমেটস, ফ্যামিলি হোমিনিডি, জেনাস হোমো এবং স্পিসিস হচ্ছে হোমো সেপিয়ান্স। এখানে আমরা এই হোমো সেপিয়ান্সটা কিন্তু এর বৈজ্ঞানিক নাম, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়ান্স। পৃথিবীর সমস্ত জায়গায় হোমো স্যাপিয়েন্স বলতে মানুষের প্রজাতিকেই বোঝানো হয়। তাহলে ক্যাটেগরি সম্পর্কে আমরা জানলাম বা আমরা এখন বুঝতে পারলাম কিভাবে একটি প্রাণীর র্যাঙ্কিং করা হয়। এরপরে আমরা যে বিষয়টিতে যাব সেটি হচ্ছে নামকরণ। নামকরণের বিষয় আসলেই প্রথমেই আমরা যে বিষয়টিতে আলোকপাত করব সেটি হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ কি? প্রতিটি জীবের একটি বিজ্ঞানসম্মত নাম হয়, যেই নামটিকে দ্বিপদ নামকরণ বলা হয়। সেই নামটির দুটি অংশ থাকে, একটি হচ্ছে গণ নাম, একটি প্রজাতিক নাম। গণ নামের আদ্যক্ষর ক্যাপিটাল লেটার এবং প্রজাতিক নামের আদ্যক্ষর থাকে স্মল লেটার। একটু আগে আমরা যে বিষয়টি দেখলাম, এখানে মানুষের বৈজ্ঞানিক নাম ছিল হোমো সেপিয়ান্স। এখানে দুটি অংশ আছে। হোমো হচ্ছে এর গণ নাম মানে জেনাস নেম এবং সেপিয়ান্স হচ্ছে প্রজাতিক নেম। এই দুটো মিলে এর নাম হচ্ছে কি? মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়ান্স। যেহেতু এটি দুটি অংশ নিয়ে গঠিত এজন্য এটির নাম হচ্ছে দ্বিপদ নাম। এই দ্বিপদ নামকরণের জনক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। কোনো কোনো ক্ষেত্রে এই দ্বিপদ নামকরণই সীমাবদ্ধ থাকে না, সেসব ক্ষেত্রে ত্রিপদ নামকরণও হয়ে থাকে। যেমন হচ্ছে এটিও হয় ভ্যারিয়েশনের কারণে, মানে বৈশিষ্ট্যের অনেক বেশি সংমিশ্রণের কারণে এই ত্রিপদ নামকরণও হয়ে থাকে। যেমন মনে করো যে চড়ুই, ইউরোপিয়ান চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে পাসার ডোমেস্টিকাস। আবার নীলনদ এলাকার এই চড়ুই পাখির নাম হচ্ছে পাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। বিজ্ঞানী স্লেজেল 1844 সালে এই সর্বপ্রথম ত্রিপদ নামকরণের প্রচলন করেন। তাহলে আমরা কি দ্বিপদ নামকরণের পাশাপাশি ত্রিপদ নামকরণের সম্পর্কেও জানলাম। আর এই নামকরণগুলি করা হয় কিসের ভিত্তিতে? ICZN এর নিয়ম অনুযায়ী, ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নমেনক্লেচার, ICZN। এই কমিশন আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থা তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী একটি প্রাণীর নামকরণ করে তাদেরকে একটি কোডের অন্তর্ভুক্ত করে। তাহলে এই ICZN হচ্ছে কি? ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নমেনক্লেচারের অধীনে ইন্টারন্যাশনাল কোড অন জিওলজিক্যাল নমেনক্লেচার। দ্বিপদ নামকরণ এবং ত্রিপদ নামকরণ এই দুটো বিষয়ই কিন্তু ICZN দ্বারা নিয়ন্ত্রিত, ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নমেনক্লেচার। এর আওতায় বা এর নিয়ম অনুসারেই দ্বিপদ বা ত্রিপদ নামকরণ করা হয়ে থাকে।
এটি তোমাদের একটি অ্যাব্রিভিয়েশন অনেক সময় এসে থাকে। ICZN কি? তাহলে এই বিষয়টি সম্পর্কেও আমরা জানলাম। এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে নামকরণের নিয়মাবলী। আমরা কিভাবে একটি জীবের নামকরণ করব। নামকরণের নিয়মাবলীর মধ্যে প্রথমেই আমাদেরকে বলতে হবে যে জীবটির একটি নামকরণ হবে, সেটা হচ্ছে ICZN কর্তৃক স্বীকৃত। ICZN কর্তৃক স্বীকৃত গণ এবং প্রজাতিক নামের সমন্বয়ে যে নামকরণ করা হয় সেটি হচ্ছে দ্বিপদ নামকরণ। তাহলে প্রথমেই নামকরণের নিয়মাবলীর মধ্যে আমরা বলবো যে প্রাণীর একটি বৈজ্ঞানিক নাম থাকবে এবং সেটি হবে দুটি অংশে। প্রথম অংশটি কি? গণ নাম, দ্বিতীয় অংশটি প্রজাতিক নাম, এবং এটি অবশ্যই ল্যাটিনকৃত, ল্যাটিন ভাষায় হতে হবে, এবং এদের যে ফর্মটা যেভাবে লিখতে হবে সেটি হচ্ছে ইটালিক ফর্ম, মানে ডান দিকে বাঁকা করে লিখতে হবে। আমরা কিন্তু একটু আগে যে নাম ক্লাসিফিকেশনটা দেখেছি, মানুষের ক্লাসিফিকেশন দেখেছি, মানে মানুষের যে র্যাঙ্কিং করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি বৈজ্ঞানিক নামটি ছিল কি বাঁকা করে লেখা। কিন্তু এখানে লিখলে আমরা যদি হাতে লিখি তখন কিন্তু আমরা আর বাঁকা করে হয়তো লিখতে পারবো না। অনেকেই যাদের হাতের লেখা সোজা তারা কি করবে, বা সকল ক্ষেত্রেই হাতে লিখলে ওই গণ এবং প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা করে দাগ দিতে হবে। এটা তোমরা আগেই পড়ে এসেছো, অনেক ছোটবেলা থেকে অনেক ছোট ক্লাসে এগুলি পড়ানোর বিষয় ছিল, তোমরা নিশ্চয়ই বিষয়গুলি জেনে এসেছো। আর এদের কি হবে, রোমান হরফ হবে, সেটিও আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সেখানে লিখি কি ইংরেজি হরফে বা ইংরেজি অক্ষরে লিখি। তাহলে ইংরেজি অক্ষরে লিখবো, হাতে লিখলে গণ এবং প্রজাতিক উভয় অংশের নিচে আলাদা আলাদা করে দাগ দিতে হবে। গণ অংশের আদ্যক্ষর হবে ক্যাপিটাল লেটার, প্রজাতিক অংশের আদ্যক্ষর হবে স্মল লেটার। এবং যে বিজ্ঞানী এই জীবটির নামকরণ করেছেন সেই বিজ্ঞানীর নাম বৈজ্ঞানিক নামের শেষে তার নামের অংশ অথবা পূর্ণ নাম এবং সেই সাথে কত সালে তিনি এটি আবিষ্কার করেছেন সেই বিষয়টিও উল্লেখ করতে হবে। তাহলে এই গেল আমাদের নামকরণের নিয়মাবলী। এবারে পঞ্চম যে পয়েন্টটি ছিল সেটি ছিল কি সংরক্ষণ। এগুলি কার পয়েন্ট ছিল? শ্রেণীবিন্যাসের নীতি। তাহলে শ্রেণীবিন্যাসের নীতিতে আমরা জেনেছি শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য কিভাবে নির্ধারণ করা হয়, জেনেছি শনাক্তকরণ কি, ক্যাটাগরিকরণ কিভাবে করতে হয়, সেই সাথে আরো একটি বিষয় জানলাম সেটি হচ্ছে কিভাবে জীবটির নামকরণ করতে হয়। এবারে এই সমস্ত তথ্যাবলী সংরক্ষণ করতে হবে। পঞ্চম পয়েন্ট কি? সংরক্ষণ। সংরক্ষণের মধ্যে কি কি থাকতে হবে? বিস্তারিত তথ্য। আমরা এতক্ষণ যে বিষয়গুলি জানলাম এবং সেই সাথে সংগ্রহকারীর নাম, সংগ্রহের স্থান, সময়, তারিখ, এই সবগুলি বিষয় এখানে সংযুক্ত করতে হবে। এবং সেই সাথে এদেরকে সংরক্ষণ করা যেতে পারে এদের দেহের কোনো অংশ, সম্পূর্ণ দেহ, অথবা প্রাণীর ক্ষেত্রে যদি হয় অথবা শিং বা লোম, বা চামড়া বা দেহের যে কোনো অংশ, অথবা সম্পূর্ণ প্রাণীটাকে কি করা যেতে পারে তরলের মধ্যে সংরক্ষণ করা যেতে পারে। সেই ক্ষেত্রে ফরমালিন বা অ্যালকোহলে এদেরকে সংরক্ষণ করা হয়ে থাকে। আবার এদেরকে শুকনো সংরক্ষণ করা যেতে পারে। এই সংরক্ষণ বিষয়টিও শ্রেণীবিন্যাসের নীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। এবারে আমরা আসি কি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এক্ষেত্রে যেমন তাত্ত্বিক প্রয়োজনীয়তা রয়েছে তেমনি রয়েছে ফলিত প্রয়োজনীয়তা। তাত্ত্বিক প্রয়োজনীয়তাগুলি কি? শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা যদি একটি প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করি তাহলে ওই গোষ্ঠীর সকল প্রাণী সম্পর্কে জানতে পারব। আর শ্রেণীবিন্যাসের ফলে কি হয়? অল্প সময়ে অল্প পরিশ্রমে অধিক জ্ঞান অর্জন করা যায় একটি জীব সম্পর্কে, একটি প্রাণী সম্পর্কে, একটি উদ্ভিদ সম্পর্কে। আমরা খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে অধিক জ্ঞান অর্জন করতে পারি। এদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে জানতে পারি
বিবর্তনিক ধারা সম্পর্কে এবং নতুন প্রজাতি শনাক্ত করতেও এই তাত্ত্বিক প্রয়োজনীয়তার গুরুত্ব অপরিসীম। এবারে আমরা আসি ফলিত প্রয়োজনীয়তা। আমরা যদি তাত্ত্বিক প্রয়োজনীয়তাটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমরা জানতে পারবো ওই জীবটি আমাদের উপকারী না অপকারী। যদি সেটি অর্থনৈতিকভাবে উপকারী হয়, সেই প্রয়োজনটাও আমরা অনুভব করতে পারবো, আর যদি সেটা অপকারী হয় সেই বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারবো। বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে এই ফলিত প্রয়োজনীয়তাটা সম্পর্কে আমাদের জানতে হবে। ভূতাত্ত্বিক ঘটনাবলীগুলির নিখুঁত চিত্র যদি আমরা তুলে ধরতে চাই, তাহলে এই শ্রেণীবিন্যাসের সাহায্য প্রয়োজন। এটিও একটি ফলিত প্রয়োজন। আবার কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা যদি উন্নত পশু পাখি উদ্ভাবন করতে চাই, সেই ক্ষেত্রেও এই প্রয়োজনটা হচ্ছে আমাদের ফলিত প্রয়োজন। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তার সম্পর্কেও বিস্তারিত জানলাম। তাত্ত্বিক এবং ফলিত প্রয়োজনীয়তা দুটো বিষয় সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা আরেকটি বিষয় জানি যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এই সমস্ত প্রাণী জগৎকে শ্রেণীবিন্যস্ত করেছেন। তো আমাদের বইতে যে বিজ্ঞানীর শ্রেণীবিন্যাসটি রয়েছে সেটি হচ্ছে হিকম্যান ইটিএ 2017। এই অনুসরণে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করা হয়েছে। উনি প্রাণী জগৎকে দুইটি পর্বে বিভক্ত করেছেন। মূলত একটি পর্ব কি? একটি হচ্ছে প্রধান পর্ব, যেগুলির সংখ্যা অনেক বেশি এবং যাদের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অনেক বেশি, এগুলি হচ্ছে প্রধান পর্ব। আর কিছু পর্ব আছে যেগুলির সংখ্যাও কম এবং যাদের বাস্তুতান্ত্রিক গুরুত্বও কম, সেগুলিকে গৌণ পর্বে ফেলেছেন। অর্থাৎ প্রধান পর্ব কি? মেজর ফাইলা, আর গৌণ পর্বগুলিকে বলা হচ্ছে মাইনর ফাইলা। এই প্রধান পর্বে আছে 8টি নন কর্ডাটা এবং একটি কর্ডাটা পর্ব। তো আমরা এই বিষয়গুলি সম্পর্কেও জানবো। তো নন কর্ডাটা এবং কর্ডাটা এই বিষয়গুলি সম্পর্কে আমরা একটুখানি জানি। যে ভ্রূণ অবস্থায় বা আজীবন যাদের দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক ও নিরেট নটোকর্ডের উপস্থিতি থাকে, তারা হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী। আর যাদের অনুপস্থিত তারা হচ্ছে নন কর্ডাটা পর্বের প্রাণী। তো এই যে 9টি মূল পর্ব মেজর ফাইলা, এই 9টি মূল পর্বের মধ্যে প্রথম যে পর্বটি রয়েছে সেটি হচ্ছে পরিফেরা পর্ব। এই পর্ব সম্পর্কে আমরা এবার জানব। ফাইলাম 1 পরিফেরা। 9টি মেজর ফাইলা, তার মধ্যে 8টি হচ্ছে নন কর্ডাটা এবং একটি হচ্ছে কর্ডাটা। আমরা নন কর্ডাটা থেকে প্রথম যে ফাইলামটি সেটি হচ্ছে কি? পরিফেরা। এই পরিফেরা সম্পর্কে আজকে বলবো। আমরা কিছু প্রাণী দেখি এখানে। দেখো, বিভিন্ন ধরনের, এখানে এরা কিন্তু সবাই প্রাণী, বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকৃতির। এখানে দেখো কেউ শাখা প্রশাখা বিশিষ্ট, এখানে লম্বা লম্বা দণ্ডাকার, এখানে ম্যাক্সিমামই কিন্তু শাখা প্রশাখা বিশিষ্ট উদ্ভিদের মতো। আসলে এরা কিন্তু উদ্ভিদ না, এরা হচ্ছে প্রাণী, এরা পরিফেরা পর্বের প্রাণী। আর এগুলি দেখলাম কি তোমরা শাখা প্রশাখা বিশিষ্ট, তাই না? আবার আরো কিছু প্রাণী আমরা দেখি এখানে, এরাও কিন্তু পরিফেরা পর্বের প্রাণী। এটিও পরিফেরা পর্বের প্রাণী, পরিফেরা পর্বের প্রাণী, বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকৃতি। এদের অবস্থাটা তোমরা দেখো। তো এরা ম্যাক্সিমামই সামুদ্রিক এবং কিছু কিছু হচ্ছে মিঠা পানির। তো এদের মধ্যে যে বিশেষ কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সেগুলি কি? এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে এবং দেহের সম্মুখ প্রান্তে বড় একটি ছিদ্র থাকে। এখানে দেখো, এখানে যদিও বোঝা যাচ্ছে না শাখা প্রশাখার জন্য, এখানে দেখো এদের সম্মুখ প্রান্তে একটি বড় ছিদ্র আছে। আর এদের গায়ে দেখো অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যেগুলো অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখলে আরো বড় করে বোঝা যাবে। এখানে দেখো বড় একটি ছিদ্র, এবং এদের
সমস্ত অঙ্গ জুড়েই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। পরিফেরা, এই পোর মানে হচ্ছে ছিদ্র, ফের বা ফেরা এটা হচ্ছে বহনকারী। যারা অসংখ্য ছিদ্র বহন করে তারাই হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। এদেরকে বলা হয় স্পঞ্জ। সাধারণভাবে এদেরকে স্পঞ্জ নামে অভিহিত করা হয়। আর এদের কি বললাম যে গায়ের মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে সমস্ত গা ব্যাপী। এই ছিদ্রপথগুলিকে বলা হয় অস্টিয়া। এবং সম্মুখ প্রান্তে যে বড় একটা ছিদ্রপথ রয়েছে এটিকে বলা হয় অস্কিউলাম। এগুলি কিন্তু এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এবং এদের দেহে এক ধরনের চুন জাতীয় পদার্থের তৈরি এক ধরনের কঙ্কালের মতো অংশ দেখতে পাওয়া যায় যেগুলিকে বলা হয় স্পিকিউল। আসলে কিন্তু সেগুলি কঙ্কাল না, সেগুলির আলাদা একটা নাম আছে, সেটি কি স্পিকিউল। স্পিকিউল সম্পর্কে জানবো এবং এই ছিদ্রপথ সম্পর্কেও আমরা জানবো। আমরা নেক্সট একটা চিত্র দেখি। এখানে দেখো, ওই যে একটু আগে আমরা যেই অংশগুলো দেখলাম, আগের চিত্রটা আবার একটু আমরা দেখে আসি। এখানে দেখো, এগুলো কি ফুলদানির মতো অনেকটা, তাই না? এখানে দেখো, এটা দেখলে আমরা বুঝতে পারবো অনেকটা ফুলদানির মতো। এখানে দেখো, এখানে লাস্টের চিত্রটা, এখানে একটা যদি ধরি আমরা, যে কোনো একটা, বা এখান থেকেও যদি যে কোনো একটা নেই, এই দেখো উপরের প্রান্তে কিন্তু ছিদ্র আছে, বড় একটা ছিদ্র আছে যেটার নাম হচ্ছে অস্কিউলাম। আমরা যে কোনো একটা নেই, এদেরকে যদি লম্বালম্বি ভাবে ছেদ করা হয় তাহলে কিন্তু এই চিত্রটা আসবে। নেক্সট আমরা যে চিত্রটা দেখতে পাবো, এখানে দেখো, এখানে লম্বালম্বি ভাবে এদের এই ফুলদানি মতো আকৃতিটাকে লম্বালম্বি ভাবে ছেদ করা হয়েছে। এবং আমি বলেছিলাম কি এদের গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, এগুলিকে বলা হয় অস্টিয়া। এই অস্টিয়া একটা বিশেষ ছিদ্রপথ এবং কিছু শাখা প্রশাখার মাধ্যমে এই ভেতরের যে একটা গহ্বর আছে এই গহ্বরের সাথে মিলিত হয়। এই গহ্বরটার নাম কি? স্পঞ্জোসিল। এই স্পঞ্জোসিলে এসে এই অস্টিয়া যে ছিদ্রপথ যেটা বাইরের সাথে সম্পর্কিত সেটা ভেতরের এই গহ্বরের সাথে মিলিত হয়। আর এই যে সিস্টেমটা, এই অস্টিয়া এবং তাদের শাখা প্রশাখা নিয়ে স্পঞ্জোসিলে উন্মুক্ত হওয়া, এই সিস্টেমটার নাম হচ্ছে নালীতন্ত্র। তাহলে এই পরিফেরা পর্বের প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের উন্নত একটা নালীতন্ত্র। অন্যান্য সিস্টেম যেহেতু নাই, পরিপাক, শ্বসন, রেচন, এই সিস্টেমগুলি বা এই তন্ত্রগুলি নেই, সেই ক্ষেত্রে কি আছে? শুধুমাত্র এই নালীতন্ত্র একটা উন্নত বৈশিষ্ট্য, এটা একটা নালীতন্ত্র। এরা যদিও অনেকগুলি কোষের সমন্বয়ে গঠিত পরিফেরা পর্বের প্রাণীরা, কিন্তু তারপরেও সবগুলি মিলে কোনো একটা অঙ্গ কিন্তু গঠন করে নাই। বহু কোষের সমন্বয়ে গঠিত কিন্তু তারা একত্রিত হয়ে কোনো অঙ্গ গঠন করে নাই। তো এই গেল আরো একটি বৈশিষ্ট্য। এবারে আমরা স্পিকিউলের কথা বলেছিলাম, স্পিকিউল সম্পর্কে একটু জানি। এখানে দেখো একটি বৈশিষ্ট্য আছে, দেখেছো বডির মধ্যে এরকম কাটা কাটা মতন কিছু অংশ দেখা যায়, এদেরকে বলা হয় স্পিকিউল। এটা পরিফেরা পর্বের প্রাণীদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। আরো কিছু স্পিকিউল আমরা দেখি। এখানে দেখো, এখানে এই নালী তন্ত্রের যে বৈশিষ্ট্যগুলি তার একটা চিত্র দেওয়া আছে এবং এই পরিফেরা পর্বের প্রাণীদের মধ্যে বিভিন্ন ধরনের নালীতন্ত্র দেখা যায়। অ্যাসকন টাইপ, সাইকন টাইপ, লিউকন টাইপ, এখানে তিনটি চিত্র দেওয়া আছে। এটা সহজ নালীতন্ত্র, সরল নালীতন্ত্র, তার থেকে একটু জটিল হচ্ছে এই সাইকন টাইপ, তার থেকে আরো একটু জটিল হচ্ছে লিউকন টাইপ। আর পাশে দেখো আরেকটি বৈশিষ্ট্যের কথা আমি বলেছিলাম, স্পিকিউলের কথা। এখানে বিভিন্ন ধরনের স্পিকিউল আছে, এদের দেহের মধ্যে এরকম দুই দিকে কাটার মাথা, এরকম স্পিকিউল থাকতে পারে। এটাকে বলা হয় ডায়াক্সন অথবা ডায়াক্টিন, ট্রায়াক্টিন বা ট্রায়াক্সন, টেট্রাক্সন, পলিএক্সন বা পলিঅ্যাক্টিন। এরকম বিভিন্ন ধরনের স্পিকিউল, এক কাটা বিশিষ্ট, দুই কাটা বিশিষ্ট, তিন কাটা বিশিষ্ট, চার কাটা বিশিষ্ট এবং বহু কাটা বিশিষ্ট স্পিকিউল পরিফেরা পর্বের প্রাণীদের দেহে বিদ্যমান। এটি পরিফেরা পর্বের প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই প্রশ্নটাও হয় স্পিকিউল কি? আর একটু স্পষ্ট করে এখানে দেখো কয়টি কাটা, 1 2 3 4 5 6, 6 কাটা বিশিষ্ট। হেক্সাগন, আমরা যে মনো, ডাই, টেট্রা, পেন্ট্রা, হেক্সা এগুলি পড়ে থাকো, এই কাটাগুলির
যতগুলি কাটা সেই অনুপাতে এদের নামকরণ করা হয়ে থাকে। তাহলে এই স্পিকিউল পরিফেরা পর্বের প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এটি 1 নম্বরের একটি কোশ্চেন হয়। তাহলে মোটামুটি আমরা পরিফেরা পর্বের প্রাণীগুলি সম্পর্কে জানলাম এবং তাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানলাম। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে তোমরা অবশ্যই ভালো করে বইতে পড়বে এবং সুন্দর করে বিষয়গুলি জানবে। এবারে আমরা একটি বাড়ির কাজে চলে যাই। আর যে বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা পড়লাম, জানলাম, আশা করি তোমরা এই বিষয়গুলি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখান থেকে অনেকগুলি বিষয়ই আছে কোশ্চেন করার, কিন্তু আমি তারপরেও সহজ, যেটা তোমরা এর আগেও অনেকবার নামকরণের নিয়মাবলী সম্পর্কে জেনেছো, এবারেও আমরা সেই কোশ্চেনটি তোমাদেরকে দিলাম, নামকরণের নিয়মাবলী আলোচনা করো। তাহলে এই বিষয়টি তোমরা খাতায় সুন্দর করে লিখবে। তো আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আজকে আমরা ক্লাস এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, এই কামনা